আমরা যারা পুরুষ অধিকার আন্দোলন কর্মী আমাদের যা অভিজ্ঞতা তাতে এটা শুধুমাত্র এখনো পর্যন্ত একটা অভিযোগ। এবং আমার মনে হয় মিডিয়া ট্রায়ালে আগে থেকে যে তাকে ধর্ষক বানিয়ে দেওয়া হচ্ছে এটা উচিত নয়। অনেক যখন অভিযোগ আসে তখন ওই অভিযোগকারিনীর প্রতি বিন্দুমাত্র কষ্ট, দুঃখ বা তার প্রতি সহানুভূতি আমাদের মনে আর জাগছে না। এবং সাধারণ মানুষ যারা সচেতন তারা বুঝতে পারছেন যে এখন কোথাও একটা দাঁড়িয়ে এই ধর্ষণের অভিযোগগুলো শুধুমাত্র একটা চক্রান্ত এবং একটা সাজানো ঘটনা, কিছু প্রাপ্তির লোভে। দিনে দাঁড়িয়ে রাজনীতি করছো সেই সকল ভাইদের কাছে আমার একটাই প্রশ্ন, যে আজকে এই সেম ঘটনা যদি তোমার সাথে ঘটে, তোমার পাশে তোমার রাজনৈতিক দল দাঁড়াবে তো? সত্যি খুব হাস্যকর বলছি ধর্ষণের অভিযোগ। একটা হচ্ছে এই পথ পাইয়ে দেওয়া, রাজনৈতিক পথ পাইয়ে দেওয়ার নামে ধর্ষণের অভিযোগ। যুক্ত রয়েছে মনোজিৎ মিশ্রা। তা মনোজিৎ মিশ্রার ঘাড়ে যে লাভ বাইটটা দেখা গেছে, যেটা অলরেডি তার আইনজীবী কোর্টে বা মিডিয়াতে বলেছেন, তো আমার মনে হয় এখান থেকে একটা সত্য সামনে আসবে। একটা মহিলা যত খুশি বয়ফ্রেন্ড চেঞ্জ করতে পারে, আইনত তার কোনো শাস্তি হবে না, আইনত তারকে কোনো কথা বলার কোনো জায়গা নেই। কিন্তু একজন প্রেমিক যদি মনে করে যে আমি এই মেয়েটির সাথে থাকতে পারবো না, বা এই মেয়েটির যে ধরনের বিহেভিয়ার বা মেয়েটির সাথে মিশে আমি যে বুঝতে পারছি আমার জীবন সঙ্গিনী হওয়ার যোগ্য নয়, এবং সে যদি ওই সম্পর্ক থেকে বেরিয়ে আসতে চায়, তখনই সঙ্গে সঙ্গে বিবাহের প্রতিশ্রুতি দিয়ে ধর্ষণ। যে আজকালকার দিনের মেয়েরা কথায় ধর্ষণ করছে, যখন রিয়েলি কোনো মেয়ের সাথে ধর্ষণ হচ্ছে তখন সে আর বিচার পাচ্ছে না। কারণ অনেক বুদ্ধিমতী মেয়েরা যারা এই ধরনের মিথ্যা ধর্ষণের অভিযোগ করে এই সমাজে পুরুষদের বিরুদ্ধে একটা ক্ষোভ সৃষ্টি করছে, একটা ট্রেন্ড গা ভাসিয়ে দেওয়া হচ্ছে, এটা আখেরে কিন্তু ক্ষতি শুধু ছেলেটার হচ্ছে না, গোটা নারী সমাজের হচ্ছে। সে কিছু বিষয় লোকানোর জন্য তাকে ধর্ষণ করা হয়েছে, তাকে খুন করা হয়েছে। তাহলে একটা প্রশ্ন হচ্ছে যে যদি ধর্ষণ খুন করারই হতো, কেউ কি তার নিজের কলেজে ধর্ষণ বা খুন করাবে? সে তো জানে যে আমি এই কলেজের সাথে যুক্ত, আমি ফেঁসে যাব। কলেজ টাইমের পরে কেউ যদি কলেজে যায় তার মানে সে তার খুব পরিচিত, এবং মানে কলেজের পরিচিত হলেও তার সাথে ফোনে কথা বলা যায়। সে যখন কলেজে যাচ্ছে তার মানে তার সাথে তার ব্যক্তিগত সম্পর্ক রয়েছে। একটা রাজনীতিবিদ পুরুষদেরকে বলতে চাই যে আজকে আপনার সাথে যদি কোনো মহিলা অন্যায় করে, আপনার রাজনৈতিক দল আপনার পাশে থাকবে না। আপনি একাধিক এমন প্রমাণ পেয়ে যাবেন। বিদেশে গিয়ে ওর ফাঁসি হয়েছে, ওর কেমিক্যাল ক্যাস্ট্রেশন করা হয়েছে, ওর এটা করা হয়েছে, সেটা করা হয়েছে, কঠিন শাস্তি হয়েছে। তা আমি বলবো যে সেই সব দেশে যখন কোনো মহিলা মিথ্যা ধর্ষণ মামলা করে, তখন সেই মহিলাটিকে যাবজ্জীবন কারাদণ্ড হয়। আমাদের দেশে সেটা হয় না। এটা মনে হয়েছে যে ধর্ষণ নিয়ে রাজনীতি করলে যে একটা পপুলারিটি, ট্রেন্ড, একটা রাজনৈতিক স্বার্থ আছে, এটা অনেক বেশি সামনে আসে। হ্যাঁ, এবার কোনো মহিলা অপরাধ করলে কিন্তু সে কোন রাজনৈতিক দলের সদস্য সেটা দেখা হয় না, বা সে কোন রাজনৈতিক দলের সমর্থক সেটা দেখা হয় না। রাজনীতি হোক উন্নয়ন নিয়ে, রাজনীতি হোক খাবার নিয়ে, রাজনীতি হোক চাকরি নিয়ে, রাজনীতি হোক ডেভেলপমেন্ট নিয়ে, চাকরি, কলকারখানা, শিক্ষা নিয়ে হোক, কিন্তু ধর্ষণ নিয়ে রাজনীতি বন্ধ হোক। যদি প্রেম থেকে শুরু করি, সেটা শুধু ইউনিয়ন রুমে হয় না, কলেজের রুমেও হয়। আমরাও কলেজটা কাটিয়ে এসেছি। কলেজ শেষ হওয়ার পরেও অনেকে আছে 1 ঘন্টা 2 ঘন্টা ওয়েট করে যায়। কলেজের প্রত্যেকটা রুমে আপনার হুট করে কেউ যদি যায়, গিয়ে দেখবে যে দুজন বসে প্রেম করছে। 2024-এর 9ই আগস্ট আরজিকর ঘটনা ঘটে, এবং যে ঘটনা পরবর্তীকালে রাজ্য রাজনীতিকে তোলপাড় করে দেয়। সেই ঘটনার 1 বছর পার হবার আগেই আবারও ঠিক এক নৃশংস ঘটনার অভিযোগ সামনে আসে। যে অভিযোগ আসে সাউথ ক্যালকাটা কসবা ল কলেজকে ঘিরে, যেখানে একজন তরুণী, অর্থাৎ যিনি ছাত্রী রয়েছেন, তাকে গণধর্ষণ করা হয়, এমনই অভিযোগ কিন্তু তিনি দায়ের করেছেন। এই মুহূর্তে আমাদের সঙ্গে রয়েছে পুরুষ কথা পত্রিকার প্রতিষ্ঠাতা গৌরব রায়। দাদা, প্রথমত আমি তোমার কাছে জানতে চাইবো, এই যে ঘটনাটি ঘটেছে, সেই ঘটনা নিয়ে তোমার কি ইমপ্রেশনটা কি আছে সম্পূর্ণ বিষয়টি নিয়ে? প্রথমত হচ্ছে যে মিডিয়া দেখলেই মনে হচ্ছে যে যেন গণধর্ষণ করেছে। মিডিয়াতে যে কোনো খবর পড়লেই মনে হচ্ছে খুব নৃশংস একটা ঘটনা ঘটেছে। কিন্তু আমরা যারা পুরুষ অধিকার আন্দোলন কর্মী আমাদের যা অভিজ্ঞতা তাতে এটা শুধুমাত্র এখনো পর্যন্ত একটা অভিযোগ। এবং আমার মনে হয় মিডিয়া ট্রায়ালে আগে থেকে যে তাকে ধর্ষক বানিয়ে দেওয়া হচ্ছে এটা উচিত নয়। কারণ আমরা দেখছি আজকে বর্তমানে এনসিআরবি রিপোর্ট, মহিলা কমিশন রিপোর্ট, 70% উপর ধর্ষণ মামলা মিথ্যা। আজকে 2 দিন আগেই একটা ঘটনা এলো যে একজন বাবার বিরুদ্ধে একজন শিশুকন্যা মিথ্যা ধর্ষণ মামলা করেছিল। আমরা দেখতে পাচ্ছি আজকের দিনে দাঁড়িয়ে 3 রকমের ধর্ষণ অভিযোগ
যেটা মানে সত্যি খুব হাস্যকর বলছি ধর্ষণের অভিযোগ। একটা হচ্ছে এই পথ পাইয়ে দেওয়া, রাজনৈতিক পথ পাইয়ে দেওয়ার নামে ধর্ষণের অভিযোগ। একটা হচ্ছে চাকরির লোভে ধর্ষণের অভিযোগ। আরেকটা হচ্ছে বিবাহের প্রতিশ্রুতি দিয়ে ধর্ষণের অভিযোগ। এই 3 রকম ধর্ষণের অভিযোগ যখনই আসে তখন সত্যি একজন মানুষ হিসাবে, মানে একজন পুরুষ অধিকার আন্দোলন কর্মীর বাদে একজন মানুষ হিসাবে, একজন সচেতন মানুষ হিসাবে আমার মনে হয় যে এই ধরনের যখন অভিযোগ আসে তখন ওই অভিযোগকারিনীর প্রতি বিন্দুমাত্র কষ্ট, দুঃখ বা তার প্রতি সহানুভূতি আমাদের মনে আর জাগছে না। এবং সাধারণ মানুষ যারা সচেতন তারা বুঝতে পারছেন যে এখন কোথাও একটা দাঁড়িয়ে এই ধর্ষণের অভিযোগগুলো শুধুমাত্র একটা চক্রান্ত এবং একটা সাজানো ঘটনা, কিছু প্রাপ্তির লোভে। এখন এই যে কলেজে যে ঘটনাটি ঘটেছে এখানে অনেকগুলো প্রশ্ন আমরা দেখতে পাচ্ছি। যেমন আইনজীবী একটা কথা বলেছেন যে লাভ বাইট। আমরা সবাই এতরাজ নামক একটা সিনেমা দেখেছিলাম, আশা করি সবার মনে আছে। এই এতরাজ নামক সিনেমাটা তো সেম একটা ঘটনাকে তুলে ধরা হয়েছিল, কিন্তু সেটা অনেক পুরনো। সেই সময় দাঁড়িয়েও যে প্রযোজক ছিলেন, যে পরিচালক ছিলেন, তাদের মাথায় এটা এসেছিল যে এমনটা হতে পারে, এমনটা অফিস ক্ষেত্রে হয়, কলেজ ক্ষেত্রেও হতে পারে। এখনও পর্যন্ত এটা শুধুমাত্র অভিযোগ, প্রমাণ হোক। যদি সে সত্যি ধর্ষণ করে থাকে তাহলে তার শাস্তি হবে। গণধর্ষণটা এটা একদমই নয়, কারণ একাধিক আমরা এরকম রিপোর্ট পাচ্ছি যেখানে দাঁড়িয়ে গণধর্ষণ এটাকে বলা চলে না। আর আমরা যে অভিযুক্ত রয়েছে মনোজিৎ মিশ্রা, তা মনোজিৎ মিশ্রার ঘাড়ে যে লাভ বাইটটা দেখা গেছে, যেটা অলরেডি তার আইনজীবী কোর্টে বা মিডিয়াতে বলেছেন, তো আমার মনে হয় এখান থেকে একটা সত্য সামনে আসবে। যদি অপরাধ করে থাকে অবশ্যই তার কঠিন শাস্তি হোক, কিন্তু আমার মনে হয় কোথাও একটা দাঁড়িয়ে আজকের এই সমাজে শুধুমাত্র অভিযোগ আসার সঙ্গে সঙ্গে যেভাবে মিডিয়া এবং সমাজ সরাসরি অভিযুক্তকে ধর্ষক ডেকে দিচ্ছে, এটা অন্যায়। শুধুমাত্র যেমনটা তুমি বললে যে ধর্ষক দেগে দেওয়া অভিযোগ আসার সঙ্গে সঙ্গে, এবং কোথাও যে আমরা যে আরজিকর ঘটনা ঘটেছিল সেই ঘটনা প্রভাবিত হয়ে এই যে মানসিকতা যেটা আমরা দেখতে পাচ্ছি সমাজ মাধ্যমে, বিশেষ করে যে তাকে নিয়ে বিভিন্ন সমাজ মাধ্যমে, এখন আমরা জানি যে 18-19 বছরের ছেলেমেয়েরা যারা ফেসবুক ইনস্টাগ্রাম ইউজ করে তারা যেভাবে পোস্ট দিচ্ছে বা যেভাবে তাকে নিয়ে রিলস ভিডিও বানানো, কারণ এটা সব থেকে জনপ্রিয় এখন এই মুহূর্তে এই বিষয়গুলি। সেখানে দাঁড়িয়ে তার মূলত মনোজিৎ মিশ্রের সোশ্যাল মিডিয়া ঘেটে সে কি কাজ করেছিল, কি সমাজসেবী কাজ করেছিল, কি মেয়েদের, আমরা যদি বারংবার সেই জিনিসগুলো কিন্তু সামনে আসে, তাকে দেখাচ্ছে এরকমভাবে তাকে পেশ করা হচ্ছে যে মানুষকে যেমন দেখতে সে আসলে তেমন নয়। কিন্তু এটা ভুলে যাচ্ছে যে এটা এখনো পর্যন্ত অভিযোগ, এখনো পর্যন্ত সেটা প্রমাণিত হয়নি। প্রমাণ হলে তার সাজা তো ইতিমধ্যে আদালত দেবে, কিন্তু তার আগে এটাকে দাগিয়ে দেওয়া, কোথাও যে এই কেস হোক বা অন্যান্য কেসে যারা থাকে, যারা হয়তো পরবর্তীতে নির্দোষ প্রমাণিত হয়, তাদেরও তো পরবর্তী জীবনের একটা সমস্যা সৃষ্টি করে। আচ্ছা, এই বিষয়ে সবার প্রথমে বলবো যে আমার একটা বড় অভিযোগ আছে রাজনৈতিক দলগুলোর বিরুদ্ধে। আমরা এটা দেখে আসছি যে রাজনৈতিক স্বার্থ চরিতার্থ করার জন্য বিপরীত দলের রাজনৈতিক ব্যক্তি বা নিজের দলের, যে রাজনৈতিক দলের সে সদস্য, তার নিজের দলের যে গোষ্ঠী আছে, একাধিকবার এমনটা দেখা গেছে যে নিজের দলের মেয়েরা বা বিপরীত দলের মেয়েরা এই ধরনের অভিযোগগুলো করে থাকে। এবং হওয়ার পর একটা দেখা যায়, যদি সে বড় মাপের নেতা না হয়, একজন এমপি, এমএলএ, মিনিস্টার বা খুব বড় একজন সাংগঠনিক পদে যদি না থেকে থাকে, যাদের বিরুদ্ধে এই ধরনের অভিযোগ হয়, রাজনৈতিক দল কিন্তু হাত তুলে নেয়। তা আমার যে সকল ছেলেমেয়েরা, বিশেষ করে তো ছেলেরা, যারা আজকের দিনে দাঁড়িয়ে রাজনীতি করছো, সেই সকল ভাইদের কাছে আমার একটাই প্রশ্ন, যে আজকে এই সেম ঘটনা যদি তোমার সাথে ঘটে, তোমার পাশে তোমার রাজনৈতিক দল দাঁড়াবে তো? আমি কোনো রাজনৈতিক দলের নাম নিচ্ছি না, সব রাজনৈতিক দল সেম। তোমার পাশে তোমার রাজনৈতিক দল দাঁড়াবে তো? আজকে তুমি একটা ধর্ষণের অভিযোগ আসার সঙ্গে সঙ্গে তুমি যে একটা ট্রেন্ডে গা ভাসাচ্ছ, একদিন তোমার বিরুদ্ধে যে কোনো মেয়ে, তুমি রাজনীতি করতে গিয়ে এই ধরনের অভিযোগের শিকার হতেই পারো। তখন কিন্তু তোমার রাজনৈতিক দল তোমার পাশে থাকবে না। এটা আমার সকল ভাইদের উদ্দেশ্যে বলবো, তোমার রাজনৈতিক দল তোমার পাশে থাকবে না, তোমার কলেজের বন্ধুরা তোমার পাশে থাকবে না, এবং তোমার পাশে তোমার পরিবার থাকবে কিনা তাও সন্দেহ। এই যে ট্রেন্ড, একটা অভিযোগ আসার সঙ্গে সঙ্গে তাকে ধর্ষক বানিয়ে দেওয়া, এটা অত্যন্ত অপরাধ। আমি বলবো ভাইরা সচেতন হও। আর বোনদের বলবো যে তোমাদের বাড়িতেও পুরুষরা আছে, এই ধরনের কার্যকলাপের ফলে তোমরাও কিন্তু সাফার করবে। আর একটা কথা হচ্ছে, আজকের দিনে কলেজে দাঁড়িয়ে এই যে তার ফেসবুক পোস্টের কথা আমরা বলছি,
আজকের দিনে কলেজে দাঁড়িয়ে ছেলেমেয়েরা প্রচুর এমন প্রেমিক প্রেমিকা রাখে, কোনটা অন্যায় কোনটা ঠিক আমি সেটার কথা বলছি না, কিন্তু কলেজ পড়া আমরা যারা কলেজ লাইফটা কাটিয়ে এসেছি আমরা সবাই দেখেছি যে মানে 3 বছরই একটা মেয়ের সাথেই সম্পর্ক রয়েছে এমন খুবই কম। একদম এটা ফ্র্যাঙ্ক, এখানে এটা মিডিয়ার সামনে বলতে আমার কোনো বাজছে না, যে কারণ ওই সময়টাই হচ্ছে এমন একটা টাইম যখন জীবনসঙ্গী খুঁজতে হয়। তো কার সাথে আমার যদি 1 বছর থাকার পর মনে হয় যে আমি তার সাথে গোটা লাইফ স্পেন্ড করতে পারবো না, সে আরেকটা প্রেমিকার সাথে বা একজন প্রেমিক একজন নতুন প্রেমিকা একজন নতুন প্রেমিকের সাথে সম্পর্কে যেতেই পারে। কিন্তু বিষয়টা হচ্ছে যখন এই ধরনের কার্যকলাপগুলো হয়, একটা মহিলা যত খুশি বয়ফ্রেন্ড চেঞ্জ করতে পারে, আইনত তার কোনো শাস্তি হবে না, আইনত তারকে কোনো কথা বলার কোনো জায়গা নেই। কিন্তু একজন প্রেমিক যদি মনে করে যে আমি এই মেয়েটির সাথে থাকতে পারবো না, বা এই মেয়েটির যে ধরনের বিহেভিয়ার বা মেয়েটির সাথে মিশে আমি যে বুঝতে পারছি এ আমার জীবন সঙ্গিনী হওয়ার যোগ্য নয়, এবং সে যদিও সম্পর্ক থেকে বেরিয়ে আসতে চায়, তখনই সঙ্গে সঙ্গে বিবাহের প্রতিশ্রুতি দিয়ে ধর্ষণ, এই অভিযোগটা করা হয়। রিসেন্টলি জাস্ট 2 দিন আগে কেরল হাইকোর্টের একটা কেস এসছে। কেরল হাইকোর্ট আবার বলেছে যে একজন প্রাপ্তবয়স্ক মহিলা শুধুমাত্র এই বিবাহের প্রতিশ্রুতি দিয়ে ধর্ষণ এই অভিযোগ করতে পারবে না। এটা শুধু কেরল হাইকোর্ট নয়, এটা কলকাতা হাইকোর্টেও বলেছে, মুম্বাই হাইকোর্টেও বলেছে। কিন্তু সমস্যা হচ্ছে এটা এখনও ভারতবর্ষের আইন নয়। এটা যদি আইন হতো তাহলে আমার মনে হয় এই ধর্ষণের যে বলা হয় না প্রত্যেক 9 মিনিটে এতগুলো করে ধর্ষণ হচ্ছে, বছরে এত ধর্ষণ হচ্ছে, এই জাস্ট এই আইনটা যদি সংশোধন হতো যে তুমি যদি 18 বছরের ঊর্ধ্বে হও এবং তুমি যদি স্বেচ্ছায় একজন পুরুষের সাথে তুমি সেক্সুয়াল রিলেশনশিপে যাও, তাহলে তুমি ধর্ষণের অভিযোগ করতে পারবে না। দেখবেন ধর্ষণের যে অভিযোগের রেশিও এটা 50% কমে যাবে, এখানেই ইনস্ট্যান্ট কমে যাবে। কারণ আজকের দিনে দাঁড়িয়ে কনভিকশন রেট কত, 18 থেকে 20%-এর মতো। বেশিরভাগ ক্ষেত্রেই দেখা যাচ্ছে যে কয়েকদিন কেস চলার পরে মেয়েটা কেস তুলে নিচ্ছে, বা তারা আবার পুনরায় প্রেম করছে, বা তারা আবার এক বিবাহের সম্বন্ধে যুক্ত হচ্ছে, বা কেস চলছে, টাকা দিয়ে সেটেলমেন্ট হচ্ছে, একদম স্ট্রেট কাট বলছি, সেটেলমেন্ট হচ্ছে। তো এই ধরনের ফলে কি হচ্ছে, যারা প্রকৃত নির্যাতিতা নারী তাদের তো বিচার পেতে দেরি হচ্ছে। ওই রাখাল বালক বাঘের গল্পটা আমি সব সময় বলি যে যখন সত্যি বাঘ চলে আসবে তখন চিৎকার করেও গ্রামবাসীরা এগিয়ে আসবে না। এই যে আজকালকার দিনের মেয়েরা কথায় কথায় ধর্ষণ 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 করছে, যখন রিয়েলি কোনো মেয়ের সাথে ধর্ষণ হচ্ছে তখন সে আর বিচার পাচ্ছে না। কারণ অনেক বুদ্ধিমতী মেয়েরা যারা এই ধরনের মিথ্যা ধর্ষণের অভিযোগ করে এই সমাজে পুরুষদের বিরুদ্ধে একটা ক্ষোভ সৃষ্টি করছে, একটা ট্রেন্ড গা ভাসিয়ে দেওয়া হচ্ছে, এতে আখেরে কিন্তু ক্ষতি শুধু ছেলেটার হচ্ছে না, গোটা নারী সমাজের হচ্ছে। আচ্ছা দাদা, তুমি 3টে বিষয় বললে, যে 3টে বিষয় তুমি মানে তার সেই ধরনের নারীর বিরুদ্ধে তোমার কোনো সহানুভূতি জাগে না। তার মধ্যে যেটা বললে রাজনৈতিক পথ নিয়ে, এই কসবা ঘটনা হবার পর থেকে যেই বিষয়টি বারবার চর্চা এসেছিল যে সেই মেয়েটি অত রাত অবধি সেদিন কেন কলেজ ক্যাম্পাসে কলেজ শেষ হওয়ার পরে উপস্থিত ছিলেন, এবং সেখানে কোথাও একটা প্রশ্ন উঠছিল যে রাজনৈতিক পদের হিসাবে, এবং সে তার এফআইআরে কিন্তু মেনশন করেছিল যে সেক্রেটারি পদ, এই ধরনের কিছু একটা বিষয়, এবং তার পরবর্তী সময়ে এই ধর্ষণের অভিযোগ হয় এমনটাই তিনি অভিযোগে দায়েরও করেছেন। এটা নিয়ে কি? আমার মনে হয় এরকম খুব কম ধর্ষক দেখেছি যে ইনহেলার নিয়ে আসছে, মানে এমন ধর্ষক আমি সত্যি মানে এতদিনের অভিজ্ঞতা পুরুষ অধিকার আন্দোলন করছি, এই এমন একটা অভিযোগ দেখলাম যেখানে ধর্ষক ইনহেলার নিয়ে আসছে কারণ সে যাকে ধর্ষণ করেছে তার শ্বাসকষ্ট হচ্ছে। এর আগে আমরা আরজিকর ইস্যুতেও দেখেছিলাম যে যখন ধর্ষণের অভিযোগটা এলো, এখনও বলছে আরজিকরের যে অপরাধী সে যদি শাস্তি পেত তাহলে কসবা কাণ্ড হতো না। আমি বলছি মানে ধর্ষণের অভিযোগটা কার বিরুদ্ধে, উদ্দেশ্য কী ছিল? পুরোটাই তো রাজনৈতিক উদ্দেশ্য। যে অ্যাকিউজড সে প্রমাণিত হয়েছে যে সে ছাড়া কেউ ছিল না, তার মোবাইলের চার্জার পাওয়া গেছে, আরজিকর কাণ্ডের কথা বলছি, এবং তাকে শাস্তি দেওয়া হয়েছে। কিন্তু কোথাও একটা দাঁড়িয়ে যারা আন্দোলন করছিল, যারা কোটি কোটি টাকা তুলেছে, তাদের উদ্দেশ্য ছিল শুধু রাজ্যের মুখ্যমন্ত্রীর পদত্যাগ, আর তাদের উদ্দেশ্য ছিল এমনটা দেখানো যে ওই কলেজের প্রিন্সিপাল তার সাথে যুক্ত, মানে যে সুপার আছেন সে যুক্ত। আচ্ছা, কোন কলেজের প্রফেসর বা সুপার চাইবে যে তার কলেজে একটা রেপ হোক? যদি মানে যে ধরনের অভিযোগ নারীবাদীরা এবং
কিছু রাজনৈতিক মতাদর্শীদের বিরোধিতা রয়েছে, তারা বলছেন যে বিশেষ কিছু বিষয় লোকানোর জন্য তাকে ধর্ষণ করা হয়েছে, তাকে খুন করা হয়েছে। তাহলে একটা প্রশ্ন হচ্ছে যে যদি ধর্ষণ খুন করারই হতো, কেউ কি তার নিজের কলেজে ধর্ষণ বা খুন করাবে? সে তো জানে যে আমি এই কলেজের সাথে যুক্ত, আমি ফেঁসে যাব। তার তো এত যদি ক্ষমতা থাকে, সে তো কলেজের বাইরে গিয়ে ধর্ষণটা করাতো না। তো এই ধরনের অভিযোগগুলো শুধুমাত্র করা হয় রাজনৈতিক স্বার্থের জন্য। আমার মনে হয় আরজি করের যে প্রাইম অ্যাকিউজ রয়েছে, সে তাকে দোষী সাব্যস্ত করা হয়েছে, সে যাবজ্জীবনে সাজাও সে পাচ্ছে। আমার মনে হয় একদম সঠিক কাজটা হয়েছে। এবং যদি আমরা দেখি, এক্ষেত্রেও ধর্ষণের অভিযোগ আসার সঙ্গে সঙ্গে সকলকে অ্যারেস্ট করা হয়েছে। অভিযোগ আসার সঙ্গে সঙ্গে অ্যারেস্ট করা হয়, এটাই ভারতের নিয়ম এবং সেটাও হয়েছে। এবার আইনের পথে চলবে। যদি তারা ধর্ষণটা প্রমাণিত হয়, শাস্তি পাবে। কিন্তু আমার মনে হয় ভারতের আইনে এখনও অনেক পরিবর্তন দরকার। কারণ যদি তাদের মধ্যে সম্পর্ক থেকে থাকে এবং এটা হয়ে থাকে যে মিউচুয়াল কনসেন্ট করে তারা এতদিন ধরে দেখা গেল তাদের মধ্যে সম্পর্ক রয়েছে, সেগুলো যদি সামনে আসে, তাও মনে হয় ছেলেটা শাস্তি পাবে। এটাই দুর্ভাগ্যের বিষয়। মেয়েটাকে বহু জায়গায় দোষী সাব্যস্ত করা হচ্ছে, কিন্তু দোষী সাব্যস্ত শব্দটা ব্যবহার করা হচ্ছে না। তার বারংবার রাতে উপস্থিতি নিয়ে প্রশ্ন উঠছে, কলেজ শেষ হওয়ার পরে তার উপস্থিতি নিয়ে প্রশ্ন উঠছে। সে একজন মহিলা হিসেবে সে কেন উপস্থিত রয়েছে, এটাও কিন্তু একটা প্রশ্ন উঠছে। এবং এটা তো সত্যি কথা যে আজকে কলেজ টাইমের পরে কেউ যদি কলেজে যায়, তার মানে সে তার খুব পরিচিত। এবং কলেজের পরিচিত হলেও তার সাথে ফোনে কথা বলা যায়। সে যখন কলেজে যাচ্ছে, তার মানে তার সাথে তার ব্যক্তিগত সম্পর্ক রয়েছে। এবং সেটা তো সোশ্যাল মিডিয়াতেও আমরা দেখতে পাচ্ছি, বিভিন্ন ছবি সামনে আসছে। তা আমি বলবো যে এই বিষয়টা আপাতত যেহেতু কোর্টে রয়েছে, সঠিকটা সামনে আসুক। আর এর সাথে সাথে আমার এখানে না মেন যে এই যে কসবা কাণ্ডটা ঘটেছে, ছেলেটা যদি দোষী হয়ে থাকে শাস্তি পাবে। আমার রাজনৈতিক দলগুলোর বিরুদ্ধে যিনি অভিযোগের আমার শেষ হচ্ছে না। আপনারা দেখেছেন এই কয়েকদিন আগে খড়গপুরের একটি ঘটনা, যে একজন বয়স্ক মানুষকে দুজন মহিলা রাস্তার মধ্যে ফেলে পেটাচ্ছে। কিছু রাজনৈতিক দলের কর্মীরা, যারা যে রাজনৈতিক দলের সদস্যরা এই ঘটনাটা ঘটিয়েছেন, যে মহিলারা ঘটিয়েছেন, তাদের মধ্যে এক অংশ ব্যাপারটা নিয়ে সমালোচনা করেছেন, যেটা একটা গুড সাইন। আরেক অংশ দেখলাম হাসাহাসি করছে, বলছে ঠিক করেছে। আমার তাদের কাছে একটাই প্রশ্ন, যে সমস্ত রাজনৈতিক দলেরই উত্থান এবং পতন রয়েছে। আজকে যে সাম্রাজ্যে টিকে রয়েছে, কালকে তার সাম্রাজ্য থাকবে না। সাম্রাজ্যের পতন অনিবার্য, এটা আমরা যুগ যুগ ধরে দেখে এসেছি। তা আজকে যদি সেই দল ক্ষমতায় না থাকে, সেই পুরুষ যে পুরুষ আজকের দিনে দাঁড়িয়ে ওই ঘটনাটাকে জাস্টিফাই করছে, হাসাহাসি করছে, তার সাথেও যদি সেম জিনিসটা, যখন সেই দল হয়তো ক্ষমতায় থাকবে না, তার সাথে যদি তখন এই দুটো মহিলা, তিনটে মহিলা তাকে এই একইভাবে প্রহার করে, তখন কিন্তু মানুষ যেমন এখানে দাঁড়িয়ে দাঁড়িয়ে ভিডিও করেছে, কেউ এগিয়ে যায়নি, তার সাথেও সেম হতে চলেছে। প্রত্যেক ক্রিয়ার সমান একটা প্রতিক্রিয়া রয়েছে। আজকের দিনে দাঁড়িয়ে রাস্তায় যদি একজন মহিলাকে দুজন পুরুষ পেটাতো, তাহলে ওখানে ভিড় যারা আছে তারা দাঁড়িয়ে দাঁড়িয়ে ভিডিও করতো? এটা কোনোদিনও হয়েছে আজ পর্যন্ত যে একজন মহিলাকে দুজন পুরুষ পেটাচ্ছে আর লোকে দাঁড়িয়ে দাঁড়িয়ে ভিডিও করছে, তারা বাধা দিতে যায়নি? সবার প্রথম তো বুদ্ধিজীবীরা রাস্তায় নেমে যেত। এবং সবথেকে বড় প্রশ্ন হচ্ছে যে উনি বামফ্রন্টের একজন সদস্য, কোনো একটি দলের, বামপন্থী দলের উনি সদস্য, যেটা জানতে পারলাম। এবং আমরা এটা অনেকেই জানি যে বামপন্থী দল নারীবাদে বিশ্বাসী। তো সেই কারণেই কি আজ পর্যন্ত কোনো বড় স্টেটমেন্ট বামপন্থী দলগুলোর তরফ থেকে দেখলাম না? এটা যদি হতো একজন বামপন্থী নেত্রীকে অন্য দলের দুজন পুরুষ পেটাচ্ছে, এখন তো রাস্তায় রাস্তায় মিছিল বেরিয়ে যেত সেই দলের পক্ষ থেকে, যেটা মেয়েদের সাথে হলে তারা করে থাকেন। এখানে তারা চুপ। আমি একটা বার কোথাও দেখলাম না যে কড়া কোনো পদক্ষেপের কথা তারা বলেছে। বরং যে দলের মেয়েরা পিটিয়েছে, সেই দলের নেতাদের মধ্যে বেশ একাংশ দেখলাম যে ঘটনাটা নিন্দা করেছে এবং তাদেরকে সম্ভবত সেই দল থেকে সাসপেন্ড করা হয়েছে, এফআইআর করা হয়েছে, সমস্ত কিছু পদক্ষেপ নেওয়া হয়েছে। অবাক লাগলো যে আজকে যে দলের উনি সদস্য, সেই দল ওনার পাশে দাঁড়ালো না। আমি এটা প্রত্যেকটা রাজনীতিবিদ পুরুষদেরকে বলতে চাই যে আজকে আপনার সাথে যদি কোনো মহিলা অন্যায় করে, আপনার রাজনৈতিক দল আপনার পাশে থাকবে না। আপনি একাধিক এমন প্রমাণ পেয়ে যাবেন। এটা খুবই একটা দুর্ভাগ্যজনক একটা ঘটনা।
এবং যারা রাজনীতি করছে যে ছেলেরা, আমি বলবো সবার আগে ছেলেরা ধর্ষণ নিয়ে রাজনীতি বন্ধ করো, ধর্ষণ নিয়ে রাজনীতি বন্ধ করো। কারণ এই ধর্ষণের অভিযোগগুলো আস্তে আস্তে গিয়ে তাদের ঘাড়েই এসে পড়ছে এবং গোটা পুরুষ জাতিকে তুলোধনা করা হচ্ছে এবং নারীবাদীরা সুযোগ পেয়ে যাচ্ছে এই ধর্ষণের ঘটনাগুলোকে যখন তারা ক্যালকুলেট করছে যে সংখ্যাটা বেরোচ্ছে, সেই সংখ্যাটাকে ব্যবহার করে আরও কঠিন কঠিন আইন আনার কথা তারা বলছে। আচ্ছা দাদা, আবার একবার কসবা ঘটনায় ফিরে যাব। ইতিমধ্যে আমরা জানি যে কসবা ঘটনাতে যে বিষয়ে তুমি লাভ বাইটে যে কথাটা বললেন, তার পরবর্তী তার আইনজীবী আরও কিছু বক্তব্য রেখেছেন। তিনি যে বক্তব্যটি সরাসরি বলেছেন মেয়েটির মোবাইল ফোন সিজ করার জন্য বলেছেন এবং তার পাশাপাশি এটা বলেছেন তার মক্কেল অর্থাৎ মনোজিৎ মিশ্র তিনি ধর্ষণ করেনি, তাকে পিছনে চক্রান্ত করা হয়েছে। এবং মনোজিৎ যেটা বলেছেন যে সেক্সুয়াল পেনিট্রেশন হয়েছে, বাট সেটা সম্মতিক্রমে হয়েছে দুপক্ষে। এটাই তো বলছি, এটাই প্রমাণ সাপেক্ষ। এটা মনোজিৎ মিশ্রার আইনজীবী যেটা বলেছেন, এই ধরনের ঘটনা আজকালকার দিনে অহরহ হচ্ছে। যেটা শুরুতেই আমরা বললাম যে এই পথ পাইয়ে দেওয়ার নামে ধর্ষণ বা বিবাহের প্রতিশ্রুতি দিয়ে ধর্ষণ, ব্যাপারটাও সেম। আমি তো বলবো যে এটা খুব তাড়াতাড়ি সামনে আসুক এবং মেয়েটির বিরুদ্ধে যে অভিযোগ মনোজিৎ মিশ্রার আইনজীবী আনছেন সেটারও তদন্ত হওয়া দরকার। একজন যদি তিনি নির্যাতিতা হয়ে থাকেন, সত্যি অন্যায় হয়েছে, কিন্তু তার মানে এই নয় যে অভিযোগ আসার সাথে সাথে আমরা ধরে নেব যে মেয়েটাই সত্যি কথা বলছে আর ছেলেটাই মিথ্যা কথা বলছে। এই ট্রেন্ডটা খুব বাজে। কোথাও কি এটা পরিষ্কার মনে হচ্ছে যে এই ঘটনায় ছেলে এবং মেয়েকে দুজনাকে এক দৃষ্টিতে দেখা হচ্ছে না? না, হয় না, হচ্ছে তো নাই, পাশাপাশি হয় না। কারণ হয় না বলেই আজকের দিনে দাঁড়িয়ে এত মিথ্যা রেপ কেস হচ্ছে। যদি এক দৃষ্টিতে দেখা হতো, যদি আজকে চীন আমেরিকা আজকাল কোনো একটা ঘটনা ঘটলে আমরা সবাই বলি দেখুন বিদেশে গিয়ে ওর ফাঁসি হয়েছে, ওর ক্যাস্ট্রেশন কেমিক্যাল ক্যাস্ট্রেশন করা হয়েছে, ওর এটা করা হয়েছে সেটা করা হয়েছে, কঠিন শাস্তি হয়েছে। তা আমি বলবো যে সেই সব দেশে যখন কোনো মহিলা মিথ্যা ধর্ষণ মামলা করে তখন সেই মহিলাটিরও যাবজ্জীবন কারাদণ্ড হয়। আমাদের দেশে সেটা হয় না, আমাদের এখানে ধর্ষক মানেই পুরুষ ধরা হয় আর ধর্ষিতা মানেই নারী ধরা হয়। এই রিসেন্টলি মুম্বাইয়ের একটি ঘটনা এই প্রসঙ্গে এখানে আমি আনবো যে মুম্বাইয়ের একটি কেস হয়েছে, একটি 16 বছরের বাচ্চাকে একটি মানে বলা হয় সে দেশের 5টা সেরা স্কুলের মধ্যে একটা, সেখানকার 40 বছর বয়সের একজন শিক্ষিকা একটি 16 বছরের বাচ্চাকে, মুম্বাইয়ের একটি নাম করা স্কুলের মহিলা একটি বাচ্চাকে লাগাতার যৌন নির্যাতন করেছে। এবং এই ব্যাপারটা নিয়ে দেখলাম না যে কোথাও কোনো রাজনৈতিক দল কোনো বক্তব্য রাখছে। মানে এটা হচ্ছে যে ধর্ষণ হলে মানে কোনো পুরুষ ধর্ষণ করলেই তখন সেই লোকটির মানে অভিযোগ এলে সেই লোকটি কোন দলের সমর্থক সেটা সবার প্রথম দেখা হয়, তারপর বিরোধী রাজনৈতিক দলগুলো সেই ধর্ষণ নিয়ে রাজনীতি করতে শুরু করে দেয়। কোথাও এটা মনে হয়েছে যে ধর্ষণ নিয়ে রাজনীতি করলে যে একটা পপুলারিটি ট্রেন্ড, একটা রাজনৈতিক স্বার্থ আছে, এটা অনেক বেশি সামনে আসে। হ্যাঁ, এবার কোনো মহিলা অপরাধ করলে কিন্তু সে কোন রাজনৈতিক দলের সদস্য সেটা দেখা হয় না, বা সে কোন রাজনৈতিক দলের সমর্থক সেটা দেখা হয় না। একজন আচ্ছা আজকের দিনে দাঁড়িয়ে প্রত্যেকে আমরা ভোট দিই, কেউ কোনো না কোনো রাজনৈতিক দলের সমর্থক বা কর্মী। যখনই এই ধরনের অভিযোগ ছেলেদের বিরুদ্ধে আসে তখন সে কোন দলের সমর্থক তার ফেসবুক পোস্ট দেখে সেটা ঠিক করা হয়, তারপর সেটা নিয়ে ঠিক করা হয় যে এটাকে নিয়ে কীভাবে রাজনীতি করা হবে। আমি আবার বলছি, ধর্ষণ নিয়ে রাজনীতি বন্ধ হোক। রাজনীতি হোক উন্নয়ন নিয়ে, রাজনীতি হোক খাবার নিয়ে, রাজনীতি হোক চাকরি নিয়ে, রাজনীতি হোক ডেভেলপমেন্ট নিয়ে, চাকরি কলকারখানা শিক্ষা নিয়ে হোক, কিন্তু ধর্ষণ নিয়ে রাজনীতি বন্ধ হোক। আর এই রাজনীতি করতে এসে এই মহিলাদের আমি মহিলা মানে একজন মহিলা রাজনীতি করতে এসে যা খুশি তাই করবে, যা খুশি তাই বলবে, একজন পুরুষকে ওপেন থ্রেট দেবে, এক থাপ্পড় মারবো, আর একজন পুরুষ যদি তার পাল্টা কিছু বলতে যায় তখন সে হয়ে যাচ্ছে মাইসোজেনিস্ট, নারী বিরোধী। আচ্ছা দাদা, আরেকটা বিষয়ে যেটা নজর দেওয়ার মতন, এই কসবা ঘটনার পরই গতকালই হাইকোর্টের তরফ থেকে একটি রায় দেওয়া হয়েছে, নির্দেশ দেওয়া হয়েছে যে যত সময় পর্যন্ত কোনো নির্বাচন হচ্ছে না সম্পূর্ণ ইউনিয়ন রুমগুলি বন্ধ থাকবে এবং সেই নির্দেশে আজকে থেকে ইউনিয়ন রুম সব বন্ধ করে দিতে হবে গোটা পশ্চিমবঙ্গ জুড়ে। আমার প্রশ্ন এখানে যে এই ইউনিয়ন রুম এই কসবা ঘটনায় সবথেকে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করেছে ইউনিয়ন রুম এবং গার্ড রুমটা। সেখানে দাঁড়িয়ে যদি মানে যেমনটা বলা হচ্ছে যে ইউনিয়ন
রুমে যদি মানে যেহেতু বহুদিন ধরে নির্বাচন হয়নি, তার জন্য মনোজিৎ মিশ্র একচেটিয়া ক্ষমতা পেয়েছে এটা দাবি করা হচ্ছে, এবং যার ফলে তার ইউনিয়ন রুমে এত প্রভাব প্রতিপত্ত বা কলেজে এত প্রভাব প্রতিপত্ত হয়েছিল। তবে কি নির্বাচন হলে এই ধরনের ঘটনা হবে না, এটা কি কোনো গ্যারান্টি দিতে পারবে কেউ? দেখুন, নির্বাচন বিষয়টা এটা যে সকল ছাত্র সংগঠন রয়েছে তাদের সভাপতিরা বলতে পারবেন, কারণ এটা নিয়ে তাদের মধ্যে একটা বাকবিতন্ডিতা চলছে। তবে আমি কোর্টের এই রায়টাকে নিয়ে একটাই কথা বলবো যে প্রেম, যদি প্রেম থেকে শুরু করি, সেটা শুধু ইউনিয়ন রুমে হয় না, কলেজের রুমেও হয়। আমরাও কলেজটা কাটিয়ে এসেছি, কলেজ শেষ হওয়ার পরেও অনেকে আছে 1 ঘন্টা 2 ঘন্টা ওয়েট করে যায়। কলেজের প্রত্যেকটা রুমে রুমে আপনার হুট করে কেউ যদি যায়, গিয়ে দেখবে যে দুজন বসে বসে প্রেম করছে। এটা খুব কমন ব্যাপার, মানে এটা আটকানো সম্ভব নয়। তাই ইউনিয়ন রুম বন্ধ করাটা আমার মনে হয় এটা কতটা কাজে দেবে, মানে যদি সত্যি এই ধরনের ঘটনা আটকানোর থাকে। এটা যদি ধর্ষণ হয়ে থাকে, সেটা ধর্ষণ তো যে কোনো জায়গায় হতে পারে, মানে যদি ধর্ষণের অভিযোগ করার থাকে সেটা ক্লাসরুমও হতে পারতো। এটা ইউনিয়ন রুমেই হয়েছে এরকম জন্য এখন সমস্ত ইউনিয়ন রুম বন্ধ। আমার মনে হয় যে ইউনিয়ন রুমটা এখনও পর্যন্ত যারা রাজনীতি, ছাত্র রাজনীতি করে, কারণ এই দেশ তো আলটিমেটলি পলিটিশিয়ানরাই চালায়, এবং পলিটিশিয়ানদের উৎপত্তি হয় কলেজ রাজনীতি থেকেই বেশিরভাগ ক্ষেত্রে। তা আমার মনে হয় ইউনিয়ন রুম বন্ধ করে দিলে আগামী দিনে আমরা কিন্তু এটা রাজনীতির জন্য একটা ভালো বার্তা দিচ্ছি না, কারণ একজন পলিটিশিয়ান ইউনিয়ন রুম থেকেই উঠে আসে। ইউনিয়ন রুম বন্ধ করাটা সলিউশন নয়। আমি বলবো তার বদলে যদি এমন রায় হতো, যেটা বলা হয় যে প্রত্যেক কলেজে একটা, আমি যদি খুব ভুল না বলি, একটা বিধানসভা কেন্দ্র বা একটা থানায় বড় জোর 2-3টে বড় কলেজ থাকে। তো যে সকল কলেজের স্টুডেন্ট সংখ্যা বেশি, এটা আমার মনে হয় যদি সত্যি নিরাপত্তার ব্যাপারটাই থাকে, সিকিউরিটি গার্ড বাদ দিও, আপনার একটা করে পুলিশ টহল দেওয়া যেতেই পারতো, একটা করে পুলিশ নিয়োগ করা যেতে পারতো কলেজের গেটের বাইরে, বা এমনটা করা যেতে পারে যে কলেজ ছুটির টাইমটায় পুলিশের গাড়ি একবার করে সেখানে রাউন্ড দিল, কেউ যে কলেজ শেষ হওয়ার পরে কেউ আর কলেজে রয়েছে কিনা। আমার মনে হয় এগুলো করলে আরও বেটার হতো, মানে এটা আমার মনে হচ্ছে যে এইভাবে যদি বিষয়টা ভাবা হতো। একদম একদম, এবং সিসিটিভি ক্যামেরা তো রয়েছেই, সেটা সংখ্যা বাড়ানো, এগুলোতে বেশি জোর দেওয়া উচিত, মেনটেন করা। এবং যেটা বললাম যে পুলিশি টহলদারি হোক না, কলেজের ভেতর না ঢুকুক, কিন্তু একটা পুলিশের গাড়ি যদি কলেজ গেটের বাইরে দিয়েও যায়, সেখানে যদি 2টো পুলিশ নামে, আমার মনে হয় কেউ অপরাধী, যারা অপরাধ করার প্রবণতা রয়েছে, তারা কিছুটা সচেতন হবে। আর আমি এটা কসবা কাণ্ডকে কেন্দ্র করে বলছি না, আমি তো আবার বলছি কসবা কাণ্ড সত্যি কিনা সেটা নিয়ে আমাদের মতো পুরুষ অধিকার আন্দোলন কর্মীদের যথেষ্ট সন্দেহ রয়েছে, কারণ আমরা এমন ঘটনা একাধিকবার দেখেছি। আপনি প্রশ্ন করলেন ইউনিয়ন রুম বন্ধ হওয়ার বিষয়টা নিয়ে, আমি সেক্ষেত্রে বলছি যে আমার মনে হয় ইউনিয়ন রুম বন্ধ করে যদি সলিউশন কেউ চায়, এটা কোনো সলিউশন খুব একটা হবে না। আমার মনে হয় তার থেকে নিরাপত্তাটা বাড়ালে বেশি কাজে দেবে। ইউনিয়ন রুমের ভেতরে দরকার পড়লে ক্যামেরা লাগানো হোক। অনেক ধন্যবাদ গৌরব রায়কে। ক্যামেরা শায়নের সঙ্গে নিলাম দাস রিপোর্টিং, বাংলাহান, কলকাতা। আরো ভালো ভালো খবর দেখতে সাবস্ক্রাইব করুন বাংলাহান্টের ইউটিউব চ্যানেল। বাংলাহান্টের আরো খবর দেখতে নজর রাখুন। বাংলা খবর মানেই বাংলাহান্ট।